এই ছবি দেখুন, গলসির যাত্রায় এ যেন আর 10টা দিনের মতোই, যে যেখানে পারছেন বসে থাকছেন, জমায়েত করছেন, গল্প গুজব চলছে, কিন্তু না, সেটা তো আজ হতে দেওয়া যাবে না। মুখে বলে যখন হয়নি, তখন জমায়েত হঠাতে লাঠিচার্জ। কমিশন আগেই জানিয়েছিল এবার কিন্তু বুথের 100 মিটার কেন, আজ কোনো জায়গাতেই জমায়েত করা যাবে না। অর্পণ আছে আমার সঙ্গে। অর্পণ, গলসির যাত্রা, সেখানে বাহিনীকে সক্রিয় হতে দেখা যাচ্ছে, কি অবস্থা ছিল গ্রামের? একেবারেই কিন্তু আমি যে জায়গায় রয়েছি, গলসি বিধানসভা যে গণযাত্রা এলাকা রয়েছে, সেখানে দেখলাম কেন্দ্রীয় বাহিনী একেবারেই সক্রিয়। কারণ বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে জমায়েত, আর এই জমায়েত হাঁটাতে কিন্তু কেন্দ্রীয় বাহিনী কিন্তু লাঠি উঠিয়ে তারপর যায়, এবং অবশেষে কিন্তু কেন্দ্রীয় বাহিনী তারা লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে। অর্থাৎ যে জমায়েত বিভিন্ন মোড়ের মাথায় এলাকায় যে জমায়েত রয়েছে, সেই জমায়েত কিন্তু হাঁটানোর জন্যই কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে লাঠিচার্জ করতে হয়। অবশেষে কিন্তু এই কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জের পরেই কিন্তু ছত্রভঙ্গ হয় এবং এই জমায়েত কিন্তু হেঁটে। এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন এই বিধানসভা এলাকায় যেখানে রয়েছে গলসি বিধানসভা, সেখানে কিন্তু বিভিন্ন এলাকায় বুদবুদ চাকতে কুল থেকে আরম্ভ করে একেবারে বুদবুদ বাজার বিভিন্ন জায়গায় কিন্তু জমায়েত রয়েছে সকাল থেকে। এবং এই সমস্ত জমায়েত খবর পৌঁছাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর কাছে, তারপরেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী তৎপর এবং এই জমায়েত হাঁটানোর জন্যই লাঠিচার্জ। ধন্যবাদ। এই ছিল গলসির ছবি। জমায়েত নিয়ে সবাই সতর্ক, বাহিনীও জমায়েত হতে দেবে না এবং রাজনৈতিক দলগুলো সতর্ক। যদি শ্যামপুকুরের কথা বলা হয়, শ্যামপুকুরে জমায়েত হচ্ছে এটা জানার পর বিজেপি প্রার্থী সেখানে চলে যান। তারপরে কি হলো দেখুন। এখান থেকে আমার সঙ্গে অমিত, বিজেপি প্রার্থী যাওয়ার পরেই আমি দেখলাম স্লোগান, পাল্টা স্লোগান, ঠিক কি হলো ওখানে? বিভিন্ন জায়গা থেকে শ্যামপুকুর বিধানসভা ক্ষেত্রে বিভিন্ন বুথ থেকে সকাল থেকে বিজেপি প্রার্থীর সাথে অভিযোগ হচ্ছিল, কোথাও তাদের এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না, কোথাও এজেন্টকে তুলে দেওয়া হচ্ছে, ব্যবস্থা করা হচ্ছে। কিছু সময় আগে শ্যামপুকুর বিধানসভা অন্তর্গত 8 নম্বর ওয়ার্ড থেকে বিজেপি প্রার্থী খবর পান যে খুব বুথের কাছাকাছি তৃণমূলে একটি ক্যাম্প অফিস করা হয়েছে এবং সেখানে বাইরে কিছু লোক ছেলেরা সেখানে যাতায়াত করছে। খবর পেয়ে যখন বিজেপি প্রার্থী সেখানে যান এবং বিজেপি প্রার্থীকে দেখেই তারা স্লোগানিং শুরু করে দেন এবং এরপরই বিজেপি প্রার্থীর সঙ্গে থাকা জনকয়েক বিজেপি কর্মী সমর্থক তাদের সঙ্গে অপেক্ষা বেঁধে যায় দুই তরফে। এবং দীর্ঘক্ষণ ধরে বছরের সঙ্গে থেকে কলকাতা পুলিশ ঘটনাস্থলে ছিল, কলকাতা পুলিশের তরফে পুরো বিষয়টা সামাল দেওয়ার চেষ্টা করা হয় এবং পরিস্থিতি দেশাগুলো দিকে যাচ্ছে যখন, তখন কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে দেখে পাঠানো হয় এবং কেন্দ্রীয় বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এই মুহূর্তে এলাকায় কেন্দ্রীয় বাহিনী টহলদারি চলছে এবং একই সঙ্গে মাইকিং করছে। কারণ মাইকিং করে সমস্ত যারা বেআইনি জমায়েতগুলো সব সরিয়ে দেওয়া হচ্ছে, একই সঙ্গে আবেদন করা হচ্ছে যেটা বুথ সংলগ্ন যেটায় কোনো রকম জমায়েত না থাকে। ধন্যবাদ। উপাসনা, আমার প্রশ্ন থাকবে যে এই যে আমরা প্রত্যেকটা ভোটের আগে বা ভোটের সময় বা ভোটের পরে আমরা বাহিনীর ভূমিকা নিয়ে কথা বলি, বাহিনী কি করছিল, বাহিনী অতি সক্রিয় হয়েছে। আমরা প্রথম দফার ভোটের পরেও বাহিনী নিয়ে কথা বলেছি, এখনো বলছি। রক্তপাতহীন ভোট আমরা চাই, এ রাজ্যের মানুষ চায়, প্রতিটা মানুষ চায়, সেটা সম্ভব হয়েছে। বাহিনীর ভূমিকা কিভাবে দেখছেন এবার?
যখন বাহিনীর ভূমিকার কথা বলছেন এই জিনিসটা আপনাদের সকলকে জানিয়ে দেওয়া ভীষণভাবে জরুরি যে একটা সিআরপিএফ এর উপর এই অভিযোগ উঠেছে যে বাংলায় যারা ভোটের জন্য এসেছিলেন এই শান্তিপূর্ণ যে কথাটা আপনি বললেন একটা মেয়েকে রেপ করার অভিযোগে উনি অভিযুক্ত হয়েছেন। আমাদের কথাটা হচ্ছে যে বাংলাকে তারা যেই উন্নাও হাতরাসের মাটি বানানোর চেষ্টা করছে, এই উন্নাও হাতরাসের মাটি এই বাংলা হবে না। আজকে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে শুভেন্দু অধিকারী বুকে চিনচিনে ব্যথা শুরু হয়ে গেছে এবং তার পরবর্তীতে ওনাকে ভবানীপুরে ঘুরে বেড়াতে হচ্ছে, টোটো করতে হচ্ছে। আজকে বিজেপির প্রতিনিধি এত কথা বলছেন, কিন্তু আমার খুব সুন্দর লাগলো, ওনাকে আমি মাইক ধরে কমপ্লিমেন্টটা দিতে চাই যে উনি যে শাড়িটা পরেছেন সেটা পরে ওনাকে খুব সুন্দর লাগছে, কালারটাও বেশ মিষ্টি সবুজ কালার। এবং 4 তারিখ আগামী 4 তারিখ যে সকলে ওনার গাড়ি চট করে একটা ছবি দেখিয়ে নিই দিদি, আচ্ছা প্লিজ প্লিজ চট করে একটা ছবি দেখিয়ে নিই, ভবানীপুরের ছবি। আবার মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় যাচ্ছেন, মানুষের সঙ্গে কথা বলছেন, পার্টির কর্মী যারা তাদের সঙ্গে কথা বলছেন। আবিরের সঙ্গে যোগাযোগ করা যাক। वो जो है पूछ रही है और पूरा जो भवानीपुर में इस वक्त जो है किस तरीके से नजर आ रही है अपने कार्यकर्ताओं का मुद्दा बनाते हुए। তো এই ছিল ছবি, মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়েছেন আবার সেই ভবানীপুর। সকাল থেকেই ভবানীপুরের রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছি, কখনো তিনি কর্মীদের সঙ্গে কথা বলছেন। সান্নিক রয়েছেন আমার সঙ্গে, পার্ক স্ট্রিটের ছবি দেখছি আমরা, এই ছবি পার্ক স্ট্রিটে সান্নিক রয়েছে। সান্নিক, আমরা দেখতে পাচ্ছি যে গাড়ির জানলা দিয়ে কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কার সঙ্গে কথা বলছেন? কর্মীদের কাছ থেকে তিনি কি খোঁজ খবর নিচ্ছেন ভোট কিভাবে হচ্ছে? দেখো, বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে আজকে আমরা যে ছবি দেখতে পাচ্ছি ভবানীপুর বিধানসভার একদম উত্তর দিকের যে ওয়ার্ডগুলো, অর্থাৎ পার্ক স্ট্রিট এবং চৌরঙ্গি বিধানসভা লাগোয়া যে ভবানীপুর বিধানসভার যে ওয়ার্ডগুলি রয়েছে সেই ওয়ার্ডগুলিতে বর্তমানে ঘুরছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, ভবানীপুর বিধানসভার তৃণমূল প্রার্থী। বর্তমানে তিনি ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় যেমন একদিকে যাচ্ছেন, সেখানকার যারা দলের যারা সংগঠকরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন, ভোট মূলত কিভাবে পরিচালিত হচ্ছে, এখনো পর্যন্ত কি কোনো অভিযোগ রয়েছে কিনা সেই সমস্ত বিষয় কিন্তু তিনি খোঁজ খবর নিচ্ছেন। যে ছবি আমরা দেখতে পেলাম, একদিকে কলিন স্ট্রিট, তার পাশাপাশি কিছুক্ষণের মধ্যেই তিনি পার্ক স্ট্রিটে তার গাড়ি দাঁড় করালেন। সেখানেই যারা দলের নেতা কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে তিনি দাঁড়িয়ে কথা বললেন কিছুক্ষণ, গাড়ির মধ্যে বসে কাঁচ নামিয়ে তিনি তাদের সঙ্গে কথা বললেন এবং কথা বলে মূলত ভোটে কিরকম ভাবে কি চলছে, এখনো পর্যন্ত ভোটের পার্সেন্টেজ কিরকম, কত মানুষ ভোট দিয়েছেন, সেই সমস্ত বিষয় কিন্তু পুঙ্খানুপুঙ্খ তথ্য তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানতে চাইলেন যারা দলের সংগঠক রয়েছেন তাদের থেকে। ধন্যবাদ দিদি। এই ছবি আবার কলেজ স্ট্রিটের ছবি। তো আমরা যেহেতু বলছিলাম হটস্পট ভবানীপুরে যখনই কোনো আপডেট ফিড আসছে, লাইভ ফুটেজ আসছে, আমরা সেই ছবি আপনাদের দেখাচ্ছিলাম। যেমন এখনকার ছবি দেখছেন কলেজ স্ট্রিট, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি খোঁজ খবর নিচ্ছেন ভোটে কোথাও কোনো রকম কোনো সমস্যা হচ্ছে কিনা, ভোটাররা ভোট দিতে পারছেন কিনা, কর্মীদের সঙ্গে কথা বলছেন। শুভেন্দু অধিকারী তিনিও বুথে ঘুরে বেড়াচ্ছেন, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, সেই ছবি আপনাদের দেখাবো। আলোচনা চলছিল আমাদের অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ ভোটের জন্য এবার বাহিনীর সংখ্যা প্রচুর পরিমাণে বাড়ানো হয়েছে। উপাসনার সঙ্গে কথা বলছিলাম তনুজাদি, তখন আপনি বলছিলেন, আমি লাইভ ফুটেজ দেখানোর জন্য আপনাকে থামালাম, প্লিজ। আমি যেটা বলতে চাইছি যে এই পরিস্থিতির কেন প্রয়োজন হলো, আজকে ভোটটাকে পশ্চিমবঙ্গের এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, এমন সন্ত্রাসের বাতাবরণ তৈরি করা হয়েছিল বিগত শুধু 15 বছর না, তার আগেও সিপিএম আমলেও একই ঘটনা ছিল। কিন্তু প্রশ্নটা এখানে এই সন্ত্রাসের বাতাবরণের জন্য আজকে কেন্দ্রীয় বাহিনীর এত দরকার হলো। কেন দরকার হলো সাজুয়া গাড়ির, কেন দরকার হলো এত কেন্দ্রীয় বাহিনী, কেন এই সমস্ত জাহাঙ্গীর শাহজাহান সবার বাড়ি বাড়ি আরো যারা সব আছে নাম করা সব, কেন দরকার হলো বাংলা বাঙালিকে হেনস্থা করা, কেন দরকার হলো সেই সব আধিকারিকদেরকে বসানো যারা রীতিমতো ঠুমকা মারছে, ঠুমকা লাগাচ্ছে তারা। আমি একটা কথা আপনাকে বলতে পারি যে আগামী 4 তারিখের পরবর্তীতে বিজেপির অনেকেই হয়তো সেইভাবেই নাচ করতে হবে, তাই সেই পুলিশ আধিকারিকরা একটু নাচটা শিখে নেবেন, এইটুকুনি বলতে পারি। না, পশ্চিমবঙ্গে এইভাবে চলতে পারে না। সুদীপ্ত দি, আমার বক্তব্য, কাশ্মীর থেকে সাজোয়া গাড়ি এসেছে না সে আসুক, আমার বক্তব্য মমতা দিদির সবচেয়ে বেশি পছন্দের জিনিস, যখন তিনি বিরোধী ছিলেন পছন্দের জিনিস ছিল কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হোক। 2011-তে ভোট হয়েছিল, উনি ক্ষমতায় এসেছিলেন। তা এখনো যদি কেন্দ্রীয় বাহিনী আসে,
উনি ক্ষমতায় আসার পর থেকে আপত্তি করছে কেন? 2004-এ উনি বললেন যে এসআইআর ভালো হয়নি, তা এখন সুযোগ পেয়ে এখন আপত্তি করছেন কেন? আরে 10 বছর একটা আমার এই বাচ্চা রহস্যগুলো মেয়েকে জানার অ্যাটেম্প টু প্রশ্ন রেপ আছে। করা হয়েছে, কি